আলাইকুম। প্রজেক্ট এইস এর জীববিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা পড়ব জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম চ্যাপ্টার কোষ ও কোষের গঠন। এর আগেও আমরা এই চ্যাপ্টারে বেশ কিছু ক্লাস করেছি। সেসব ক্লাসে আমরা অলরেডি একটা কোষের গঠনে কি কি আছে সেটা জেনেছি। কোষের সাইটোপ্লাজমে অঙ্গাণু সম্পর্কে আমরা কিন্তু অলরেডি ডিটেলস পড়ে ফেলেছি। যারা যারা আগের ক্লাসগুলো করো নাই, আমি তাদেরকে রেকমেন্ড করব যে তোমরা অবশ্যই সিরিয়ালি ক্লাসগুলো করবা, কারণ সিরিয়ালি ক্লাসগুলো না করলে অনেক কিছু বুঝতে পারবা না বা অনেক গ্যাপ থেকে যাবে। তোমরা যারা আগের ক্লাসগুলো করো নাই তারা আগের ক্লাসগুলো করে আসো। অ্যান্ড আজকে আমরা কি পড়বো, আমাদের সাইটোপ্লাজম যেহেতু পড়া শেষ, আজকে আমরা পড়বো হচ্ছে নিউক্লিয়াস। আজকে থেকে আমরা শুরু করব নিউক্লিয়াসের ভেতরে কি কি জিনিসপত্র আছে। নিউক্লিয়াস জিনিসটা কি? নিউক্লিয়াস হচ্ছে কোষের প্রাণ। মানে একটা কোষ, তার কোষের মেইন যে পার্ট, যদি বলি যে একটা পার্ট, যেমন আমাদের মানুষের যদি বলা হয় যে আমাদেরকে চালনা করছে কোনটা, আমাদের দেহের কোন অঙ্গ মেইন অঙ্গ হিসেবে আমাদের চালনা করছে, সেটা কি? মস্তিষ্ক। মস্তিষ্ক আমাদের দেহের বাকি সব অঙ্গকে, বাকি সব জায়গাকে কমান্ড দিচ্ছে যে তুমি এটা করো। তাহলে মেইন অঙ্গ কোনটা? যদি একটা বলি যে না এটা মেইন অঙ্গ, আসলে সব অঙ্গই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সব কয়টাই সেম সিগনিফিকেন্স বহন করে, তারপরেও বাকি সবগুলোকে কমান্ড করতেছে কে? এই মস্তিষ্ক। সো নিউক্লিয়াস হচ্ছে একটা কোষের মস্তিষ্ক। একটা কোষকে যদি আমরা মানব দেহের সাথে তুলনা করি, তাহলে সেই দেহের মস্তিষ্ক হচ্ছে এই নিউক্লিয়াস। এই জন্য নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক বা কোষের কেন্দ্রিকা, কোষের কেন্দ্র বা প্রাণকেন্দ্র বা কেন্দ্রিকা, এই সবই হচ্ছে নিউক্লিয়াসের নাম। তাহলে নিউক্লিয়াসটা আবিষ্কার কে করলো, এটা আমাদেরকে একটু জানতে হবে। নিউক্লিয়াস আবিষ্কার করছেন বিজ্ঞানী রবার্ট ব্রাউন। এখন বললাম যে এই নিউক্লিয়াস হচ্ছে কোষের প্রাণ, বাট সব কোষে কি নিউক্লিয়াস থাকে? না, কিছু কিছু কোষে নিউক্লিয়াস থাকে না। স্পেশালি যেসব কোষগুলোকে কখনো বিভাজিত হতে হয় না, যে কোষগুলোকে কখনো বিভাজিত হতে হয় না, এই ধরনের কোষে কিন্তু নিউক্লিয়াস থাকে না। তাহলে কোন কোন কোষে নিউক্লিয়াস থাকে না এটা আমরা একটু জানবো। সিভ কোষ এবং পরিণত রহিত রক্তকণিকা। এখানে একটা জিনিস খেয়াল রাখবা, পরিণত, পরিণত ওয়ার্ডটা কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট। পরিণত রহিত রক্তকণিকা, আমাদের দেহে যখন লোহিত রক্তকণিকা তৈরি হয়, সেটা তো শুরুতেই ম্যাচিওর হয়ে যায় না বা পরিণত হয়ে যায় না। সেখানে অনেকগুলো স্টেজ আছে, অনেকগুলো ধাপ পার করে করে একটা লোহিত রক্তকণিকা কিন্তু পরিণত লোহিত রক্তকণিকাতে পরিণত হয়। সো যেটা পরিণত ফাইনাল, যেটা আরবিসি, পরিণত যে আরবিসি, এইটাতে নিউক্লিয়াস থাকে না। বাট তার আগের ধাপগুলোতে কিন্তু, যেগুলো অপরিণত, সেইটাতে কিন্তু নিউক্লিয়াস থাকে। এই জন্য যখন তোমরা লিখবা যে কোনটাতে নিউক্লিয়াস থাকে না, বা অনেক সময় তোমাদের উদাহরণগুলো খতে বা এরকম কোথাও জায়গায় লেখা লাগে, সো তখন কিন্তু তোমরা অবশ্যই পরিণত ওয়ার্ডটা অনেক সময় বাদ দিয়ে দাও। পরিণত ওয়ার্ডটা কিন্তু তাহলে বাদ দেয়া যাবে না, পরিণত লোহিত রক্তকণিকা। এখন কিছু কিছু কোষে যেমন নিউক্লিয়াস থাকে না, কিছু কিছু কোষে কি হয়, একাধিক নিউক্লিয়াস থাকে। একাধিক নিউক্লিয়াস থাকে, একাধিক নিউক্লিয়াস যুক্ত কোষকে বলা হয় সিনসাইসিয়াম। সিনসাইসিয়াম। বা প্রাণী কোষের ক্ষেত্রে এটাকে বলা হয় হচ্ছে প্লাজমোডিয়াম। তাহলে সিনসাইসিয়াম বা প্লাজমোডিয়াম বা বাংলায় সিনোসাইটিক কোষও বলা হয় এটাকে। তাহলে এইগুলো কি, এগুলোর বহু নিউক্লিয়াস থাকে। তাহলে কোনটার কোনটার বহু নিউক্লিয়াস থাকে, এই কয়টা উদাহরণ একটু আমাদেরকে পড়ে ফেলতে হবে। এই কয়টার কি, বহু নিউক্লিয়াস যুক্ত কোষ। আমাদেরকে জানতে হবে বহু নিউক্লিয়াস যুক্ত কোষকে কি বলে, সিনসাইসিয়াম বলে, প্রাণী কোষ হলে সেটাকে বলে হচ্ছে কি, প্লাজমোডিয়াম। তাহলে এই হচ্ছে নিউক্লিয়াস। এখন একটা নিউক্লিয়াস, কোষের কতখানি নিউক্লিয়াস থাকে এই জিনিসটা একটু আমাদের জানতে হয়। যেমন এটা হচ্ছে একটা কোষ, এটা সাপোজ একটা কোষ, এই কোষে এটা হচ্ছে একটা নিউক্লিয়াস। ওকে, কোষের কত পার্সেন্ট নিউক্লিয়াস, এটা দেখা গেছে একটা কোষের 10 থেকে 15% জায়গা জুড়ে এই নিউক্লিয়াসটা থাকে। তার মানে একটা কোষের 10 থেকে 15% এরিয়াতে থাকে নিউক্লিয়াস। বাট শুক্রাণুর যে কোষটা আছে, শুক্রাণু কোষটি কিরকম দেখতে, এইরকম। মাথার উপরে একটা অ্যাক্রোজোম আছে, এতটুকু আমরা অলরেডি জানি। এর বাইরে এই পুরোটাই কিন্তু হচ্ছে নিউক্লিয়াস, এই পুরোটুকুই হচ্ছে এটার নিউক্লিয়াস।
তাহলে দেখো এটার কোষের ম্যাক্সিমাম পোর্শনই কিন্তু নিউক্লিয়াস, এখানে কিন্তু 10 to 15 মনে হচ্ছে না, তাই না? তাহলে শুক্রাণুর ক্ষেত্রে কিন্তু তার কোষের 90% জায়গা জুড়েই থাকে নিউক্লিয়াস। তাহলে পার্সেন্টেজটা একটু আমাদেরকে জানতে হবে। তাহলে নর্মাল কোষের 10 to 15% হচ্ছে নিউক্লিয়াস, আর এই শুক্রাণুর কোষের 90% জায়গা জুড়েই আছে হচ্ছে নিউক্লিয়াস। তাহলে আমরা এইটা জানলাম যে নিউক্লিয়াস কি জিনিস, কোষে কিভাবে থাকে, কোথায় থাকে, সবকিছু কিন্তু জানলাম। এবার নিউক্লিয়াসের গঠন পড়তে হবে আমাদেরকে। তো গঠন পড়ার আগে চলো আমরা ছবি আঁকায় আসি। ছবিতে আমরা গঠনটা বুঝে ফেলবো, যেটার গঠনটা কিরকম। সো নর্মালি নিউক্লিয়াস, যেগুলো প্রকৃত কোষের নিউক্লিয়াস বা উন্নত উদ্ভিদ কোষের, প্রকৃত কোষের বলতেছি, উন্নত উদ্ভিদ কোষের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটার বাইরে অবশ্যই প্রাচীর থাকবে। বাইরে এরকম প্রাচীর থাকে। এই প্রাচীরটা হচ্ছে দ্বিস্তরী। তাহলে এটা একটা স্তর, এইটা সাপোজ আরেকটা স্তর। ওকে, এরকম দ্বিস্তরী প্রাচীর থাকে। তাই প্রাচীর নিয়ে যখন কথাবার্তা বলছি তখন প্রাচীর নিয়ে কথাবার্তা একদম শেষ করে ফেলি। প্রাচীর তো নর্মালি এরকমই থাকার কথা, তাই না? বা বাকিগুলো আমরা যেরকম প্রাচীর দেখেছি এরকমই একটা কন্টিনিউয়াস প্রাচীর থাকে। বাট নিউক্লিয়াসের প্রাচীরটা একটু ডিফারেন্ট। এইখানে প্রাচীরের মাঝে মাঝে কিছু ফাঁকা জায়গা থাকে, মাঝে মাঝে কিছু ফাঁকা জায়গা থাকে। এই যে দেখো ফাঁকা জায়গা থাকে, এটা পুরোটা কন্টিনিউয়াস না, ফাঁকা জায়গা থাকে। ফাঁকা জায়গা থাকলে জিনিসটা দেখতে কেমন লাগবে? সাপোজ এটা এটার সাথে লেগে গেল, এটা এটার সাথে লেগে গেল, লেগে গেল। তাহলে এই হচ্ছে নিউক্লিয়াসের আবরণ। নিউক্লিয়াসের আবরণ দ্বিস্তরী আবরণ, এবং এইটার মধ্যে মধ্যে যে দেখো ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গায় কি রন্ধ্র আছে। তাহলে এটাকে কি বলবো? এটাকে বলে হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। এখন নিউক্লিয়ার রন্ধ্র নিয়ে আমাদের অনেক কথাবার্তা আছে, আগে আসলে আমরা গ্রস যে স্ট্রাকচার আছে সেইটা জানি। তাহলে এইটা গেল হচ্ছে আবরণী, আবরণীর মধ্যে ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গাকে বলে নিউক্লিয়ার রন্ধ্র। ভেতরে কি আছে? ভেতরে এই যে এটার মাতৃকা আছে, সবে যেরকম থাকে জেলির মতো থকথকে গাঢ় ঘন মাতৃকা আছে। এই মাতৃকাটাকে কি বলে? মাতৃকাটাকে বলে হচ্ছে ক্যারিওলিম্ফ। মাতৃকাটাকে বলে নিউক্লিওপ্লাজম বা ক্যারিওলিম্ফ। নিউক্লিওপ্লাজম বা ক্যারিওলিম্ফ, নিউক্লিওপ্লাজমই আমরা বলি। তাহলে এটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। একটা নিউক্লিওপ্লাজমের ভেতরে কি থাকবে? একটা গাঢ় অংশ থাকবে, এটা আমরা গাঢ় বোঝাতে এরকম করে এটাকে ফিল করে দিলাম। এটাকে কি বলে? এই হলুদ যে অংশটা, একে বলে হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিয়াসের ভেতরে আরেকটা গাঢ় অংশ, এটাকে বলে হচ্ছে নিউক্লিওলাস। এই নিউক্লিওলাসের ভেতরেই থাকে এই যে যত নিউক্লিক অ্যাসিড, এই যে নিউক্লিক অ্যাসিডের যে যোগান দিতে হবে, ম্যাক্সিমাম নিউক্লিক অ্যাসিড তৈরি হয় হচ্ছে এই নিউক্লিওলাসের মধ্যে। তাহলে নিউক্লিওলাস গেল, প্রাচীর গেল, ভেতরে নিউক্লিওপ্লাজম, তার ভেতরে একটা গাঢ় অংশ, ঘন অংশ, সেটা হচ্ছে কি নিউক্লিওলাস। এর বাইরে কি আছে এখানে? এর বাইরে পুরোটাতে এরকম জালের মতো কিছু অংশ আছে, যেগুলো কিনা নিউক্লিওলাসের সাথে যুক্ত। নিউক্লিওলাসের সাথে যুক্ত। তাহলে এইটাকে কি বলে? ব্লু কালার দিয়ে যেটাকে আঁকলাম, এটা হচ্ছে ক্রোমাটিন জালিকা। এটা হচ্ছে ক্রোমাটিন জালিকা। ক্রোমাটিন জালিকা নিয়েও আমরা ডিটেলস পড়বো, এটা নিয়ে আমাদের পরবর্তী সব পড়া হবে। ক্রোমাটিন জালিকা, ক্রোমাটিড কি, ক্রোমোজোম কি, সবকিছু এটা নিয়েই হবে। তাহলে আপাতত গঠনটা তো আমরা বুঝতে পেরে গেছি, তাই না? দেখো তাহলে আসো আমরা মিলাই আমাদের গঠনটা ঠিক আছে কিনা, নাকি কিছু ভুল করলাম। কি বলেছে? চারটা অংশ, মেইন অংশ চারটা। কি পড়লাম প্রথমে? নিউক্লিয়ার এনভেলপ। নিউক্লিয়ার এনভেলপটা তাহলে কি ছিল? নিউক্লিয়ার এনভেলপ ছিল হচ্ছে দ্বিস্তরী। দ্বিস্তরী, দুইটা নিউক্লিয়ার এনভেলপ। এইবার দেখো এই যে দুইটা স্তর, এইটা একটা স্তর, এইটা একটা স্তর, এইটা একটা স্তর, দুইটা স্তরের মধ্যে ফাঁকা জায়গা দেখা যাচ্ছে। এই যে দেখো এটা একটা ফাঁকা জায়গা না? তাহলে চারপাশের যে ফাঁকা জায়গা থাকে সেটাকে বলে
পেরি মানে চারপাশে, নিউক্লিয়ার, নিউক্লিয়াসের চারপাশে, পেরি নিউক্লিয়ার স্পেস। তাহলে নিউক্লিয়াসের চারপাশে যে ফাঁকা জায়গাটা থাকে দুইটা লেয়ারের মধ্যেখানে, এটাকে আমরা কি বলছি? পেরি নিউক্লিয়ার স্পেস। তাহলে আবরণে কি থাকলো? দ্বিস্তরী আবরণ, ফসফোলিপিড, এখানেও বাইলেয়ার, দুইটা বাইলেয়ারের আবরণ আছে এখানে, এবং এইটার মধ্যেখানে দুইটা লেয়ারের মাঝে যে ফাঁকা জায়গা সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি পেরি নিউক্লিয়ার স্পেস। এটা ছাড়াও মধ্যেখানে কি ছিল? রন্ধ্র ছিল। এখন এই রন্ধ্র নিয়ে আমাদের কিছু কথাবার্তা আছে। রন্ধ্র নিয়ে কি কথাবার্তা আছে দেখো। এই রন্ধ্রের গঠনটা আমাদেরকে একটু জানতে হবে রিটেনের জন্য। সাপোজ এটা তো এমন, রন্ধ্রটা আসলে কিরকম? এটা একটা মধ্যখানে যে ফাঁকা জায়গা, তারপরে আরেকটা, এটা হচ্ছে সে আবরণী। এর পাশে আরো আরো আছে, আমি অত আঁকালাম না। এটা আবরণী, দুইটা আবরণীর মাঝের ফাঁকা জায়গা হচ্ছে রন্ধ্র। এটাকে যদি আমি আরো বড় করে আঁকাই, আবার কি করলাম? জুম করলাম, আরো 5x 10x জুম করলাম। জুম করলে কি দেখা যাবে? এই যে এটা হচ্ছে আবরণী, আর এটা হচ্ছে তার ভেতরকার রন্ধ্র, এটাই হচ্ছে সেই রন্ধ্র। আমি যদি এটাকে একটু উপরে আঁকাই তাহলে তোমাদের বুঝাইতে সুবিধা হবে। তারপর এটা হচ্ছে আবরণী, আর এই আবরণীর মধ্যেখানে ফাঁকা জায়গা হচ্ছে এটা রন্ধ্র। এবার আরো আছে, যেহেতু পুরোটাই নিউক্লিয়াস, অনেক বেশি জুম করে ফেলছি। তাহলে এইটা হচ্ছে রন্ধ্র। এই রন্ধ্রে কি থাকে জানো? এই রন্ধ্রে থাকে হচ্ছে কিছু প্রোটিন থাকে। কারণ এই রন্ধ্রের আকারটা তো নিয়ন্ত্রণ করতে হবে। যদি অনেক বড় হয়ে যায় তাহলে কি সব ভেতর থেকে বাইরে চলে যাবে, বাইরে থেকে ভেতরে চলে আসবে, ভারসাম্য তো বজায় থাকবে না, তাই না? তাহলে কিছু সিলেক্টিভ জিনিসই আদান প্রদান করতে দিতে হবে। কিছু সিলেক্টিভ জিনিসই ভেতর থেকে বাইরে যেতে পারবে, বাইরে থেকে ভেতরে আসতে পারবে। আদারওয়াইজ ওই যে হোমিওস্ট্যাসিস, কোষের যে স্থিতি অবস্থা, এইটা কিন্তু নিয়ন্ত্রণ হবে না। তো এটা নিয়ন্ত্রণ করে কে? নিয়ন্ত্রণ করার জন্য এই রন্ধ্রে 8টা প্রোটিন আছে, 3 4 5 ধরলাম, এরকম 8টা প্রোটিন। এই 8টা প্রোটিন পুরোটাকে এনসার্কেল করে। এখানে তো 3D তে দেখানো পসিবল হচ্ছে না, বাট 8টা প্রোটিন এই পুরো রন্ধ্রকে এনসার্কেল করে। সাপোজ এটা হচ্ছে রন্ধ্র, এটা হচ্ছে একটা রন্ধ্র, এটা পুরোটাকে এনসার্কেল করে আছে বা পুরোটাকে জুড়ে আছে এরকম 8টা প্রোটিন। কয়টা? 1 2 3 4 5 6 7 8, 8টা প্রোটিন এই পুরোটাকে ঘিরে আছে। এটা কি করে? এই প্রোটিন এটাই সংকোচন প্রসারণ হলে, এটা যদি সংকোচন হয়ে যায় তাহলে কি ছিদ্র ছোট হয়ে যাবে, রন্ধ্র ছোট হয়ে যাবে। আবার প্রসারণ হয়ে গেলে কি ছিদ্র প্রসারণ হয়ে যাবে। তাহলে এরা এইভাবে সংকোচন প্রসারণ করবে এবং রন্ধ্রকে ছোট বড় করবে। তাহলে এইগুলো প্রোটিনগুলো একটা আরেকটার সাথে কি দিয়ে তৈরি? কি দিয়ে যুক্ত? স্পোক দিয়ে যুক্ত। একটা একটার সাথে স্পোক দিয়ে যুক্ত থাকে, যেরকম একটা একটার সাথে এরকম স্পোক দিয়ে যুক্ত থাকে। ঠিক আছে? তাহলে স্পোকটা আমি আপাতত এখান থেকে মিটাই দেই। স্পোক দিয়ে এর একটা একটার সাথে যুক্ত থাকে। এইবার এদের ভেতরে, এইদের এই যে ভেতর দিয়ে আরেকটা বড় প্রোটিন অণু থাকে। একটা বড় প্রোটিন অণু এই যে এটাকে এনসার্কেল করে আছে, তার ভেতর দিয়ে একটা বড় প্রোটিন অণু থাকে। তাহলে দেখো, কোনো জিনিসকে যদি ভেতর থেকে বাইরে যেতে হয় বা বাইরে থেকে ভেতরে আসতে হয়, এই প্রোটিনটার মধ্যে দিয়ে যাওয়া আসা করবে না? এই প্রোটিনটাকে বলে হচ্ছে পরিবহন প্রোটিন, বা এটা হচ্ছে একটা পরিবহন চ্যানেল। এই চ্যানেল দিয়েই কিছু জিনিস বাইরে থেকে ভেতরে আসবে, বাইরে থেকে ভেতরে আসবে, ভেতর থেকে বাইরে যাবে। তাহলে এই প্রোটিন, এটা আবার কি রন্ধ্রের সাথে কি দিয়ে যুক্ত থাকবে? এটা হচ্ছে রন্ধ্রের সাথে অ্যাঙ্কর দিয়ে যুক্ত থাকে। অ্যাঙ্কর আমরা নোঙর দেখে জানি না, জাহাজের নোঙর, জাহাজের যে নোঙর দিয়ে হচ্ছে এটাকে তীরের সাথে বেঁধে রাখে। তাহলে এই প্রোটিনকে এই আবরণের সাথে যদি বেঁধে রাখতে হয় তাহলে কি লাগবে? ওই অ্যাঙ্কর লাগবে। তাহলে এই গঠনটা তোমাদের একটু দরকার। তাহলে কি ছিল? আবরণী, আবরণীর মধ্যেখানে ছিদ্র ছিল বা রন্ধ্র ছিল, যেটাকে আমরা বলছি নিউক্লিয়ার রন্ধ্র। তাহলে এটা যদি একটা রন্ধ্র হয়, এটা যদি একটা ফাঁকা জায়গা হয়, ফাঁকা জায়গার চারপাশটা, এই যে চারপাশটা কি দিয়ে আবৃত থাকবে? চারপাশটা 8টা প্রোটিন দিয়ে আবৃত থাকবে। এই প্রোটিনগুলো আবার একটা একটার সাথে
স্পোক দিয়ে যুক্ত থাকবে। এই 8টার ভেতর দিয়ে যাবে হচ্ছে আমাদের পরিবহন প্রোটিন, যেটা এক বস্তুর আদান প্রদান করবে, একটা চ্যানেল হিসেবে কাজ করবে, ভেতর থেকে বাইরে, বাইরে থেকে ভেতরে। এখন এই প্রোটিনটা যদি এমনি ভাবে থাকে তাহলে তো সে চলে যাবে, অন্য জায়গায় চলে যাবে, সেটা তো স্থিরভাবে এখন আটকে থাকবে না। আটকে রাখার জন্য কি আছে? অ্যাঙ্কর আছে। এই অ্যাঙ্করটা এটাকে আবরণীর সাথে আটকে রাখবে। এই হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার রন্ধ্রের ব্যাস কত? 9 মিলিমিটার, বা সরি 9 ন্যানোমিটার, মিলিমিটার বলতেছি, 9 ন্যানোমিটার, 9 ন্যানোমিটার হচ্ছে এই রন্ধ্রের ব্যাস। এই গেল আমাদের নিউক্লিয়ার রন্ধ্র নিয়ে যত কথাবার্তা। এবার আসো আমরা আবার আমাদের আগের স্লাইডে ব্যাক করে, আমরা এতক্ষণ এই জিনিসটাকে জুম ইন করে দেখছিলাম, ঠিক আছে? তাহলে আসো, গঠনের মধ্যে কি কি ছিল? এনভেলপ ছিল দ্বিস্তরী, দুটো স্তরের মধ্যেখানে জায়গা, পেরিনিউক্লিয়াস স্পেস, রন্ধ্র হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র, কি কি আছে সবকিছু জানলাম। এর বাইরে মাতৃকাটাই হচ্ছে নিউক্লিওপ্লাজম, আলাদা করে তেমন বলার কিছু নাই এখানে। আর নিউক্লিওলাস, নিউক্লিওলাস কি করে? নিউক্লিওলাস হচ্ছে যে নিউক্লিওটাইড, এই নিউক্লিওটাইডের সাপ্লাই দেয়, নিউক্লিওটাইডের সাপ্লাই দেয় হচ্ছে এই নিউক্লিওলাস। এর বাইরে এখানে কি থাকে? বিভিন্ন প্রোটিন থাকে। আর ক্রোমাটিন তন্তু, এই ক্রোমাটিন তন্তু নিয়ে তো আমরা পরবর্তীতে আরো অনেক কথা বলবো। ক্রোমাটিন তন্তুটাই হচ্ছে কি, পরে যে ক্রোমোজোমে ভাগ হয়ে যায়, এই ক্রোমোজোমের ভেতরেই কি থাকে? আমাদের ডিএনএ থাকে, আরএনএ থাকে, ডিএনএ এর মধ্যে আবার কি থাকে? জিন থাকে, যেটা আমাদের দেহের বা একটা মানুষের, যে কোনো প্রজাতির, যে কোনো জীবের, শুধু মানুষের না, সরি, যে কোনো জীবের যে বৈশিষ্ট্য আছে, যত বৈশিষ্ট্য আছে সব নিয়ন্ত্রণ করে কে? এই জিন। তাহলে এই ডিএনএ, এই ক্রোমোজোম, এইসব নিয়ে আমরা পরবর্তীতে সব পড়াশোনা করব কিন্তু, ঠিক আছে? তাহলে আসো, আমরা কিছু বাদ দিলাম কিনা? বাদ দেওয়ার কথা না। এবার আমরা একেবারে চলে আসবো ক্রোমোজোম নিয়ে। এর আগে আমরা যে ওয়ার্ডটা দেখলাম সেটা ছিল কি? সেটা ছিল হচ্ছে ক্রোমাটিন জালিকা বা তন্তু। জালের মতো যেহেতু ছড়ায় থাকে সেহেতু এটাকে বলে হচ্ছে জালিকা বা তন্তু। বাট এখানে আমরা কি দেখতেছি? এখানে আমরা দেখতেছি ক্রোমোজোম। তাহলে দুইটার মধ্যে ডিফারেন্স কি? দেখো, ক্রোমাটিন জালিকা, এটা জালের মতো ছড়ায় থাকে, এটা হচ্ছে অনেক সূক্ষ্ম, সুতার মতো তন্তু, নরমালি বোঝা যায় না। এই যে সূক্ষ্ম, অনেক সূক্ষ্ম, সুতার মতো। এটাকে ভালো বোঝা যায় কখন? যখন কোষ বিভাজন হয়। তোমরা যখন কোষ বিভাজন পড়বা, পরের চ্যাপ্টারই হচ্ছে আমাদের কোষ বিভাজন, এই কোষ বিভাজন চ্যাপ্টারে দেখবা কোষ বিভাজনের প্রথম যেই ধাপ, মাইটোসিস কোষ বিভাজনের প্রথম ধাপ হচ্ছে প্রোফেজ। আমি খুব সংক্ষেপে বলতেছি, এই এখন না বুঝলেও কোনো সমস্যা নেই, পরে যে ওখানে যে আবার বলবো, একই জিনিস বলবো, জাস্ট একটু জেনে রাখো যে দুটার মধ্যে ডিফারেন্সটা কি। এই প্রোফেজ ধাপে কি হয়? কোষ থেকে পানি বের হইতে থাকে, কোষ থেকে পানি বের হয়ে যায়। আর এই যে জালের মতো যে গঠনটা ছিল না, এটা তো আগে কি এরকম জালের মতো ছিল, তখন আর গঠনটা জালের মতো থাকে না, তখন এইটা এরকম ভেঙে এরকম আলাদা আলাদা, এরকম আলাদা আলাদা এরকম গঠন তৈরি করে। এই অবস্থাতে দেখো, জালের মতো থাকলে আমরা তো ক্রোমাটিন তন্তুকে বা জালককে বলতে পারবো না যে কয়টা। আমরা যে বলি মানুষের ক্রোমোজোম হচ্ছে 46টা, এটা যদি জালের মতো একটা আরেকটার সাথে লেগে থাকে, তাহলে কি আমি কখনোই 46টা গুনতে পারবো? বলো তো, এরকম জালের মতো আছে, আমি তোমার জিজ্ঞেস করতেছি যে এখানে কয়টা আছে, বলতে পারবো? বলতে পারবো না। যখন এখান থেকে পানি বিয়োজন হয়ে যাবে, যখন এটাকে সুন্দর করে দেখা যাবে, এটা ভেঙে ভেঙে আলাদা হয়ে যাবে, তখন এটা কি তৈরি হবে? ক্রোমোজোম তৈরি হবে। তাহলে প্রোফেজ ধাপে কি তৈরি হলো? ক্রোমোজোম তৈরি হলো। তাহলে এবার এই ক্রোমোজোম নিয়ে আমরা কথা বলবো। তাহলে জালিকা কোনটা বোঝা গেছে? জালিকা হচ্ছে নরমালি কোষ যখন রেস্টিং অবস্থায় আছে, রেস্টিং অবস্থাতে নিউক্লিয়াসের মধ্যে যে জালের ন্যায় পদার্থ থাকে বা জালের ন্যায় যে বস্তু থাকে, সুতার মতো বস্তু থাকে, সুতার মতো বস্তুর যেটা জালের মতো বিন্যস্ত থাকে, সেটাই হচ্ছে আমাদের ক্রোমাটিন জালিকা। এই ক্রোমাটিন জালিকা কোষ বিভাজনের সময় ভেঙে কিসে পরিণত হয়? পানি বিয়োজন হয়, এখান থেকে সব পানি চলে যায়, পানি চলে একটু মোটা হয়, এবং সেই সময় এটা ভেঙে তৈরি করে হচ্ছে ক্রোমোজোম। তখনই তো আমরা এটা দেখতে পাই, তখনই আমরা এটা গুনতে পারি। তাহলে এবার এই ক্রোমোজোম, আশা করতেছি ক্রোমাটিন আর ক্রোমোজোম বা ক্রোমাটিন জালক
আর ক্রোমোজোম, এটা নিয়ে তোমাদের মধ্যে কোনো কনফিউশন আশা করতেছি হবে না, যদি তোমরা জিনিসটা বুঝতে পারো। এরবারও যদি নাও বুঝতে পারো, আমরা কোষ বিভাজনের সময় আবার বলবো, তখন ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, যারা একবারও পড়ো নেই এটা। যে ক্রোমোজোম নিয়ে কিছু কথাবার্তা আছে, কিছু বিজ্ঞানীর নাম তোমাদেরকে জানতে হবে। বইয়ে আসলে অনেকগুলো বিজ্ঞানীর নাম আছে, এন্ড এটা মনে রাখা একটু টাফ। আমি যখন স্টুডেন্ট ছিলাম আমারও একটু টাফ মনে হইতো, বাট এই কয়টা আসলে মনে রাখতেই হবে, এটা না মনে রাখলেই না। এটা অবশ্যই মনে রাখতে হবে। সবার প্রথমে ক্রোমোজোম প্রত্যক্ষ করেন কে? কার্ল নাগেলি। কার্ল নাগেলি হচ্ছে সবার প্রথমে ক্রোমোজোম প্রত্যক্ষ করেন। স্ট্রাসবার্জার কি করেন? এরা হচ্ছে সুতার মতো গঠন, এই যে জালের মতো সুতার মতো যে গঠন, সেটা লক্ষ্য করেন হচ্ছে বিজ্ঞানী স্ট্রাসবার্জার। এরপরে কি নাম দিতে হবে না? নাম তো দিতে হবে। তাহলে শুরুতে এই ক্রোমাটিন নাম দেন হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং। ক্রোমাটিনের নাম দেন ওয়াল্টার ফ্লেমিং। ফ্লেমিং দিল ক্রোমাটিনের নাম, আর ওয়াইল্ডেয়ার দিল হচ্ছে ক্রোমোজোম নাম। তাহলে আলটিমেটলি নাম কি আসলো? ক্রোমোজোম। এবার কথা হচ্ছে যে কেন ক্রোমোজোমই দিল, কেন ক্রোমাটিন দিল? অন্য কিছু তো দিতে পারতো। যেমন শেষে টিন মানে হচ্ছে তন্তু, টিন মানে হচ্ছে তন্তু, জোম মানে হচ্ছে দেহ। তো দেখো অক্সিজোম পড়েছি আমরা, রাইবোজোম পড়েছি, লাইসোজোম পড়েছি, যে কোনো অঙ্গাণু বা যে কোনো একটা বডিকে বোঝানোর জন্য জোম ইউজ করা হয়। তাহলে জোম কেন ইউজ করা হয়? বোঝা গেল এটা একটা বডির একটা গঠন, তো যে কোনো গঠনকে বোঝাতে জোম ইউজ করা যেতে পারে, সো জোম ইউজ করলো। তন্তু বোঝাতে কি? টিন, ওই যে একটিন তন্তু পড়েছে, টিন, একটিন তন্তু। সো তন্তু বোঝাতে আমরা হচ্ছে এই ক্রোমাটিন, টিনটাকে ইউজ করলাম। বাট ক্রোমো কেন বলছি, বা ক্রোমা, ক্রোমা ওয়ার্ডটা কি থেকে আসছে? ক্রোম বা ক্রোমো। পরের পার্টটুকু তো বুঝলাম, টিন কেন, জোম কেন, সেগুলো তো বোঝা গেল। ক্রোমো কেন? ক্রোমো বলা হয় কারণ একটা নিউক্লিয়াসকে বা একটা কোষকে, সাপোজ এটা একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসে বিজ্ঞানীরা একটা রং দিল। ক্রোমো শব্দের মানে হচ্ছে রং, ক্রোমো শব্দের অর্থ হচ্ছে রং। তো বিজ্ঞানীরা কি করলো? নিউক্লিয়াসকে একটা রং দিল, রঞ্জিত করলো নিউক্লিয়াসকে। কি রং দিল? ফুলজিন, ফুলজিন রং দিল। তারপরে কি করলো? প্রথমে রং দিল, তারপরে এটাকে ধুয়ে ফেললো। ধুয়ে ফেললে কি সব রং চলে যাওয়ার কথা না? ধুয়ে ফেললে তো রং চলে যাওয়ার কথা, বাট একটা জিনিস রংটাকে যেতে দিল না। বাকি সব থেকে রং চলে গেলেও একটা গঠন, একটা অংশ এই রংটাকে ধরে রাখলো। সেই যে ধরে রাখলো কে? এই ক্রোমাটিন জালিকা। এটা কি রঞ্জিত হয়ে গেল, ফুলজিনের রঙে রঞ্জিত হয়ে গেল, এটা আর রংটাকে যেতে দিল না। তাহলে এই যে রংকে ধারণ করলো, যে রংকে যে ধারণ করে, সেই জন্যই তার নামের শুরুতে আছে হচ্ছে ক্রোমা বা ক্রোমো। তাহলে ফুলজিন রঞ্জকে রঞ্জিত হয়। নিউক্লিয়াসের একমাত্র এই পার্টটাই হচ্ছে, ফুলজিন একটা রঙের নাম বা রঞ্জক পদার্থের নাম, তাহলে ফুলজিন রঞ্জকে রঞ্জিত হয় কে? এই ক্রোমোজোম বা ক্রোমাটিন, যেটাই বলো না কেন। তো এই জন্যই এটার নাম হয়েছে ক্রোমোজোম বা ক্রোমাটিন। ক্রোমোজোম এই বডির মতো যখন আলাদা আলাদা ভাবে থাকে তখন ক্রোমোজোম, যখন তন্তুর মতো থাকে তখন ক্রোমাটিন। তাহলে এই জন্য এটার নামকরণ বিজ্ঞানীরা কি করেছিল? বিজ্ঞানীরা নামকরণ করেছিল ক্রোমোজোম বা ক্রোমাটিন। আলটিমেটলি সাটন আর বোভেরি বলল যে এই ক্রোমোজোম বা ক্রোমাটিন এটাই হচ্ছে বংশগতীয় বৈশিষ্ট্যের ধারক ও বাহক। এটা বংশে একটা ছেলের বা হচ্ছে একটা মেয়ের তার বাবা মার সাথে মিল থাকে, তার শরীরের গঠনে মিল থাকে, তার চারিত্রিক গঠনে মিল থাকে, অনেক কিছুতে মিল থাকে। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে বংশগতীয় বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটা আমার মধ্যে ধারণ করবে, প্লাস আমার পরবর্তী বংশধরে এটা বহন করে নিয়ে যাবে। তাহলে আমার মধ্যে ধারণ করতেছে, আমার যে কোনো বৈশিষ্ট্য, সেটাকে আমার ভিতরে তো ধারণ করতে হবে। আমার বৈশিষ্ট্য তো আমার মধ্যে আছে, তাই না? এটা আমার মধ্যে ধারণ করতেছে কে? এই ক্রোমোজোম। বহন করতেছে কে পরবর্তীতে বংশধরে? বহন করছে এই ক্রোমোজোম। কিসের মধ্যে, কিভাবে, কি? খুবই ইন্টারেস্টিং জিনিস। তোমরা শুধু শুধু ভয় পাও, সবকিছু আমরা জানবো, সবকিছু আমরা পড়বো আস্তে আস্তে, স্টেপ বাই স্টেপ আমরা পড়বো, হ্যাপাজার্ডলি না। স্টেপ বাই স্টেপ পড়লে দেখবা জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং। আসো এবার আমরা একটা ক্রোমোজোমের গঠন পড়ি। গঠন পড়ার জন্য আমরা কি পড়বো? ওই একই, আমরা আগে আঁকাবো, আগে ছবি আঁকাবো, তারপরে আমরা দেখবো যে এগুলো মিলতেছে কিনা। তাহলে ছবিটা কি এখানে আঁকাবো না পরের স্লাইডে আঁকাই? আচ্ছা এখানেই আঁকাই, সমস্যা নেই। তাহলে
একটা ক্রোমোজোম, ক্রোমোজোম দেখতে কেমন, তোমাদের যখন ক্রোমোজোম আঁকাতে বলবা, আমি যেভাবে আঁকাতাম, শুরুতে মধ্যখানে একটা গোল্লা দিব, শুরুতে দিব মধ্যখানে একটা গোল্লা, এই গোল্লা থেকে এইদিকে একটা বাহু দিব, এইদিকে একটা বাহু দিব, সেম অ্যাজ নিচে একটা বাহু দিব, আবার এখানে একটা বাহু দিব, ঠিক আছে? তাহলে দিলাম এটা, এর ভেতরে কিছু একটা কালার দিই, এর ভেতরে এই যে জালের মতো কিছু গঠন দিব, প্রত্যেকটার ভেতরেই দিলাম। এবার নিচের এই পার্টটাতে একটু কিছু চেঞ্জ করব, দেখো কি চেঞ্জ করব, ছোট একটা চেঞ্জ। এখানে যেরকম অনেক বড় একটা ভাঁজ হয়েছে না, এরকম বড় না, একটা ছোট্ট ভাঁজ হবে এখানে, এই যে দেখো এরকম একটা ছোট্ট ভাঁজ হয়, আবার একটা গোল্লা, ছোট্ট ভাঁজ হয়ে একটা গোল্লা, সেম এখানেও হবে। এখান থেকে যাবে একটা চিকন হবে, চিকন হয়ে একটা গোল্লা। এবার দিয়ে দেই আগের মতো যেরকম ছিল। মোর অর লেস ক্রোমোজোমের গঠনে তোমাদের এইটুকু জিনিসই আঁকাইতে হবে, এইটুকু জিনিসই ভালো মতো আর একটু পলিশড ওয়েতে আঁকাতে হবে। সো আমি তোমাদেরকে এর মধ্যে দেখাই যে এখানে আসলে কি কি জিনিসপত্র আছে, একটা একটা করে দেখালেই তোমরা বুঝতে পারবা যে কি আঁকাতে হবে, কোথায় আঁকাতে হবে। তাহলে চলো আমরা গঠনটা দেখে ফেলি। তাহলে আসো এখানে গঠনের মধ্যে কি কি ছিল আমরা একটু দেখি। প্রথমেই গঠনে দেখো ভেতরে হলুদ কালার দিয়ে আমরা যেটা এঁকেছি, হলুদ কালারের এই যে সুতার মতো অংশ, এই সুতার মতো অংশ কি বলেছি, সুতার মতো যে কোনো অংশ হচ্ছে টিন, তার মানে এইটাই হচ্ছে সেই ক্রোমাটিন, রাইট? ক্রোমাটিন, শুরুটা দেখো, শুরুর ভৌত গঠনের প্রথম হচ্ছে ক্রোমাটিন, যেই তন্তুর মতো অংশ রং ধারণ করে, মেইনলি এটাই হচ্ছে রং ধারণ করে। এইবার আমরা যদি এইটাকে আরেকটু সূক্ষ্মভাবে দেখি, তাহলে আমরা এই ক্রোমাটিনের গঠনটাও কিন্তু জানতে পারবো। আমাদের ক্রোমাটিনের গঠনটাও জানতে পারবে, সেই ক্রোমাটিনের গঠনে আসছি পরে, আগে দেখি এটার সাথে সব কয়টা পয়েন্ট এখানে মিলতেছে কিনা। তাহলে দেখো ক্রোমাটিন কিন্তু হয়ে গেল। এরপরে নেক্সট হচ্ছে ক্রোমাটিড। আমি তোমাদেরকে বলেছিলাম প্রোফেজ ধাপে এইগুলো আলাদা আলাদা হয়ে এমন হয়, সাপোজ এরকম আলাদা আলাদা হয়ে তন্তু থেকে ভেঙে ক্রোমোজোমে পরিণত হলো। বাট দেখো এখানে কিন্তু আমি এরকম চার পাওয়ালা কোনো গঠনের কথা বলি নাই। তাহলে এই জিনিসটা আবার, এই ক্রোমোজোমটা আবার ভেঙে গেছে, দেখো ক্রোমোজোমটা আবার ভেঙে গেছে না, ভেঙে মধ্যখানের এইটুকু জায়গা ছাড়া এই ক্রোমোজোমটা কিন্তু ভেঙে গেছে। এটা ছিল এরকম, সাপোজ ছিল এরকম, এইরকম থেকে এই মধ্যের জায়গাটা শুধু ভাঙে নাই, বাকিটুকু এরকম ভাবে ভেঙে আলাদা হয়ে গেছে। তাহলে এই যে ভেঙে গেছে, এটারই একটা পার্টকে বলে হচ্ছে ক্রোমাটিড, ক্রোমাটিড। তাহলে এই একটা পার্ট হচ্ছে একটা ক্রোমাটিড, এইটা হচ্ছে আরেকটা ক্রোমাটিড। তাহলে ক্রোমাটিড কি আশা করছি বোঝা গেছে। তাহলে এই পুরোটা হচ্ছে একটা ক্রোমোজোম, ক্রোমোজোমের ভেতরে যে তন্তুর মতো যে অংশ সেটা হচ্ছে ক্রোমাটিন, ক্রোমাটিনের গঠন জানবো। তারপরে এই যে ক্রোমোজোমটা ভেঙে গেছে, কোথায় ভেঙেছে, কিভাবে ভেঙেছে, কোথায় পড়বো, কোষ বিভাজনে যেয়ে পড়বো। তাহলে দেখো এই যে ভেঙে গেছে, ভেঙে যাওয়া একটা পার্টকে আমরা বলবো হচ্ছে ক্রোমাটিড। আর এই যে ভেঙে দেখো চারটা বাহু তৈরি হয়েছে, এই প্রত্যেকটা হচ্ছে এক একটা বাহু বা আর্ম। এবার বলো এটা কি পুরোপুরি ভেঙে গেছে? দেখো তো ক্রোমোজোমটা কি পুরোপুরি ভেঙেছে? দেখো ক্রোমোজোম কিন্তু পুরোপুরি ভাঙে নাই। যদি এই পার্টটা আলাদা হয়ে যেত, এই পার্টটা যদি আলাদা হয়ে যেত, তাহলে দুইটা কি সেপারেট হয়ে যেত না? বাট এটি কিন্তু সেপারেট হয়নি। এভাবে বলো বা এভাবে বলো, যদি আলাদা হয়ে যেত তাহলেই কিন্তু এই দুইটা একদম সেপারেট হয়ে যেত, বাট সেটা কিন্তু হয় নাই। তার মানে ক্রোমোজোমের যে কোনো একটা জায়গা যেটা অবিভক্ত থেকে যায় কোষ বিভাজনের সময়, যেই জায়গাটা অবিভক্ত থেকে যায় সেটাকেই বলে হচ্ছে সেন্ট্রোমিয়ার।
এটার আরেকটা নাম আছে, নামটা হচ্ছে মুখ্য কুঞ্চন। দেখো এই পার্টের থেকে বা এই পার্টের থেকে এই জায়গাটা একটু চাপা, একটু কুঞ্চিত, তো এই জন্য এটাকে বলে হচ্ছে মুখ্য কুঞ্চন। তো মুখ্য কুঞ্চন কেন, শুধু কুঞ্চন বললেই তো হইতো, তার মানে অবশ্যই গৌণ কুঞ্চন বলে কিছু একটা জিনিস আছে। দেখো এইখানে জিনিসটা যতটা কুঞ্চিত হয়েছে, যতটা সংকোচন হয়েছে, এই জায়গাটা একটু খেয়াল করো তো, এখানে কি এত বেশি হয়েছে? এইটার মতো এত বেশি কিন্তু এইখানে হয় নাই, বাট একটা কুঞ্চন আছে। দেখো এটা যেরকম, এটা যতখানি ওয়াইড, এই জায়গাটা কিন্তু ততখানি ওয়াইড না, তার থেকে একটু প্রস্থ কম, তার মানে এখানেও একটা কুঞ্চন আছে। সো যেইটাতে কুঞ্চনটা বেশি বড়, যে জায়গাটা বিভক্ত হয় না, যে জায়গাটাতে আটকে থাকে, সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার বা মুখ্য কুঞ্চন। এর বাইরে আরেকটা কুঞ্চন কিছু কিছু ক্রোমোজোমে থাকতে পারে, এইটা হচ্ছে গৌণ কুঞ্চন। তাহলে মুখ্য কুঞ্চন, গৌণ কুঞ্চন গেল। গৌণ কুঞ্চনের পরে যে বলের মধ্যে যেটা জায়গা জায়গা একটা আঁকালাম, যে একটা গোল্লা গোল্লা দাও দুইটা, এই যে জায়গাটা, এটাকে বলে হচ্ছে স্যাটেলাইট। স্যাটেলাইট। এখন স্যাটেলাইট জিনিসটা কি, এটার জন্য আমরা একটু চলো নিউক্লিয়াসের ছবিতে যাই। নিউক্লিয়াসের ছবিতে যাই, এটা কি একটা ক্রোমাটিন? এই ক্রোমাটিন দেখো নিউক্লিয় লাসের সাথে যুক্ত আছে না? এই যে দেখো এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, এরা কি সবাই নিউক্লিয় লাসের সাথে যুক্ত না? যখন এই ক্রোমোজোমটা ধরো ভেঙে গেল, এই ক্রোমাটিনটা ভেঙে ক্রোমোজোমে পরিণত হলো, তখন এই যে অংশটা যেটা নিউক্লিয় লাসের সাথে যুক্ত, সেটাই হচ্ছে এই স্যাটেলাইট। এই স্যাটেলাইটটাই হচ্ছে ওই পাশে যে নিউক্লিয় লাসের সাথে একসময় যুক্ত ছিল। তাহলে আমাকে বলো, সব ক্রোমোজোমে কি স্যাটেলাইট থাকবে? সব ক্রোমোজোমে কিন্তু স্যাটেলাইট থাকবে না, শুধুমাত্র যেইটা নিউক্লিওলাসের সাথে যুক্ত, কোনো না কোনো প্রান্ত দিয়ে যুক্ত, সেইটাতেই স্যাটেলাইট থাকবে, এবং সেই ক্রোমোজোমটাকে আমরা কি বলি? সেইটাকে আমরা বলি হচ্ছে স্যাট ক্রোমোজোম। স্যাট ক্রোমোজোম। তাহলে আরেকটা পার্ট আমরা পড়লাম কি? স্যাটেলাইট। উপর দিকে প্রান্তে আরেকটা জায়গা থাকে, একদম প্রান্তের এই জায়গাটাকে বলে হচ্ছে টেলোমিয়ার। টেলোমিয়ার, এই টেলোমিয়ার নিয়ে কিছু কথাবার্তা আছে। টেলোমিয়ার এইটা তোমাদের বইয়ে লেখা দেখবা যে ডিএনএ এর রিপিটেটিভ সিকোয়েন্স দিয়ে তৈরি। এই কথাটা এখন বুঝতে একটু কষ্ট হবে, আমরা যখন ডিএনএ পড়বো, জিন পড়বো, কোডন পড়বো, তখন এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে সিকোয়েন্সটা সেম থাকে, একই রকমের ডিএনএ প্যাটার্ন এই টেলোমিয়ারের এখানে থাকে। এই যে ভেতরে যে ক্রোমাটিন, এই ক্রোমাটিনের এই রিপিটেটিভ সিকোয়েন্সের ভেতরে জায়গাটা ক্রোমাটিনই, একই জিনিস, বাট এইখানে শুধুমাত্র একটা রিপিটেটিভ সিকোয়েন্স আছে। এবং এইখানে টেলোমারেজ এনজাইম তৈরি হয়। কি তৈরি হয়? টেলোমারেজ এনজাইম। টেলোমারেজ, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে জরা রোধ করা। জরা রোধ করা, জরা মানে কি? এই যে বার্ধক্য, বার্ধক্য জনিত যেসব চেঞ্জ হয়, কিছু কিছু মানুষকে দেখলে মনে হয় না, বলো না তোমরা কমনলি, তো আমরা এটা বলি যে আপনাকে দেখে বোঝাই যায় না আপনার বয়স এত। সো এজিং একটা প্রসেস, এই এজিং প্রসেসে আমাদের শরীরে কিছু ফিজিওলজিক্যাল চেঞ্জ হয়, স্বাভাবিক এই চেঞ্জগুলো হওয়া। কারো কারো চেঞ্জগুলো খুব আর্লি হয়, কারো কারো চেঞ্জগুলো একটু পরে হয়। সো এই যে জরা রোধ করা মানে কি? এজিং এর এই যে প্রসেসগুলো, এটাকে বলে হচ্ছে জরা। তাহলে এই জরাকে রোধ করে কে? জরা রোধ করে হচ্ছে টেলোমারেজ। এখানে খুব ইন্টারেস্টিং একটা বিষয় আছে, এই টেলোমিয়ারে। টেলোমিয়ারে বললাম না রিপিটেটিভ সিকোয়েন্স থাকে, এই রিপিটেটিভ সিকোয়েন্স দেখে কিন্তু বিজ্ঞানীরা এটা প্রস্তাব দিয়েছে বা এই ধরনের অনেক তত্ত্ব দিয়েছে যে এইটা দেখে বোঝা যায় যে একটা মানুষ কত বছর বাঁচবে। রিপিটেটিভ সিকোয়েন্সে কয়টা বেস পেয়ার আছে, এই বেস পেয়ার গনে গনে হিসাব করা যায়, কারণ বেস পেয়ার জন্ম থেকে আস্তে আস্তে কমতে থাকে। সো কমতে 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 বিজ্ঞানীরা এটা হিসাব করে বের করতে পারেন এখান থেকে যে এস্টিমেটেড একটা হিসাব, যে একটা মানুষ কত বছর বাঁচবে। সো আপাতত তোমরা এটুকুই মনে রাখো, এটার এর থেকে বেশি ডিটেলস টেলোমিয়ারের আর কিছু লাগবে না তোমাদের জন্য, তোমাদের লেভেলে এইটুকু জানলেই ইনাফ। তাহলে কি পড়লাম দেখো, মিলাই একটু। সেন্ট্রোমিয়ার পড়ছি, সরি ক্রোমাটিন পড়ছি, ক্রোমাটিড পড়ছি। সেন্ট্রোমিয়ার পড়া হলো আমাদের, বাহু হয়েছে কাইনেটোকোর। কাইনেটোকোর হচ্ছে এই সেন্ট্রোমিয়ারেরই একটা পার্ট, সেন্ট্রোমিয়ারের একটা অংশ, যেটার সাথে কিনা মাইক্রো টিউবিউল যুক্ত থাকে। মাইক্রো টিউবিউল যুক্ত থাকে, আমরা পড়েছি মাইক্রো টিউবিউল হচ্ছে একটা
কোষীয় কঙ্কাল বা সাইটোস্কেলেটন, এইটা যুক্ত থাকে হচ্ছে এই সেন্ট্রোমিয়ারের সাথে কোনো কোনো প্রান্তে যুক্ত থাকে, বা সেন্ট্রোমিয়ারের কোনো কোনো জায়গায় যুক্ত থাকে, যেখানে যুক্ত থাকে সেটাকে বলে হচ্ছে কাইনেটোকোর। ক্রোমোমিয়ার নর্মালি এখানে দেখা যায় না, এটা কোষ বিভাজনের সময় দেখা যায়। কোষ বিভাজনের সময় কিছু দানাদার পদার্থ দেখা যায় এটার উপরে, যে একটু দানা দানা হয়ে থাকে, তো সেটাকেই বলে হচ্ছে ক্রোমোমিয়ার। আবারও কোষ বিভাজনের সময় আমরা আবার এই টপিকটাতে আসবো, বা এই টার্মটা আমরা আবার বুঝবো। গৌণকুঞ্চন কোনটা বললাম, গৌণকুঞ্চনের পরের যেটা নিউক্লিওলাসের সাথে যুক্ত থাকে, বা ধারণা করা হয় যে এখান থেকে নিউক্লিওলাসের উৎপত্তি হয়, তো সেটাই কি স্যাটেলাইট। স্যাটেলাইটও আমরা জানলাম, গৌণকুঞ্চন জানলাম, স্যাটেলাইট জানলাম, টেলোমিয়ার জানলাম। এবার লাস্ট ম্যাট্রিক্স আর পেলিকল, এই দুইটা হচ্ছে একটু ডাইসি দুইটা জিনিস, মানে এটা নিয়ে এখনো বিজ্ঞানীদের মধ্যে কিছু ঝামেলা আছে। ঝামেলা কি? পেলিকল জিনিসটা আগে কি বলি। পেলিকল, কিছু কিছু বিজ্ঞানী এটা প্রস্তাবনা দিয়েছেন যে এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমের চারপাশে একটা আবরণ আছে, যে আবরণটার নামই হচ্ছে তারা দিয়েছেন পেলিকল। আবার কিছু কিছু বিজ্ঞানী বলছেন যে না, ক্রোমোজোমের বাইরে কোনো আবরণ নাই। তো এইটা নিয়ে একটা চিন্তা ভাবনা এখনো আছে বিজ্ঞানীদের মধ্যে, যে আসলে এটা আছে নাকি নাই। সো কি বললাম, পেলিকল হচ্ছে ক্রোমোজোমের আবরণী। বিভিন্ন বিজ্ঞানী বলেছে যে এরকম আবরণী থাকতে পারে। সেরকম যদি কোনো একটা আবরণী থাকে, ক্রোমোজোম আর তার আবরণীর বাইরে তার যে মাতৃকা বা যে থকথকে পদার্থটা, তরল পদার্থটা, সেটাই হচ্ছে কি ম্যাট্রিক্স। তাহলে এই পেলিকল যদি থাকে তাহলে ম্যাট্রিক্স থাকবে, পেলিকল না থাকলে কিন্তু ম্যাট্রিক্স থাকারও কোনো প্রশ্ন আসে না। সো এই দুইটা হচ্ছে একটু, এই দুইটা নিয়ে এখনো কন্ট্রোভার্সি আছে যে আসলে এগুলো এক্সিস্ট করে কিনা, বা এক্সিস্ট করলেও আমার ছবিতে দেখানোর মতো তেমন কিছু নাই। এই হচ্ছে আমাদের একটা খুবই সরল ছবি, কিসের? ক্রোমোজোমের ছবি। এইবার আমরা একটু আসবো ক্রোমাটিনে। আবার কি করব, আবার জুম করব। আসো, এই যে এটা হচ্ছে কি একটা বাহু ছিল, সাপোজ এটা একটা বাহু, বাহুতে কি আঁকাইছিলাম আমরা, বাহুর ভেতরে এই যে ক্রোমাটিন আঁকাইছিলাম। এবার এটাকে কি করব, আমরা জুম করব। জুম করলাম, জুম করলে দেখতে পাবো এই ক্রোমাটিনের মধ্যে কিছু কিছু জায়গায় এই যে জালকগুলো অনেক বেশি কুণ্ডলিত, আবার কিছু কিছু জায়গায় কুণ্ডলী একটু কম, আবার অনেক বেশি কুণ্ডলিত, আবার একটু কম। এটা কি তন্তু? পুরোটাই তন্তু। তন্তুর মধ্যে কোনো কোনো জায়গায় কুণ্ডলী একটু বেশি, সাপোজ এই যে এগুলো তো কুণ্ডলী কিন্তু একটু বেশি, আর এখানে কুণ্ডলী একটু কম। তাহলে যেই জায়গাতে কুণ্ডলী বেশি সেটাকে বলে হচ্ছে হেটারোক্রোমাটিন। হেটারোক্রোমাটিন। আর যেখানে কুণ্ডলী কম সেটাকে বলে হচ্ছে ইউক্রোমাটিন। সবসময় একটা মনে রাখবা, আরেকটা হচ্ছে অপোজিট। তাহলে ইউক্রোমাটিন হচ্ছে যেখানে কুণ্ডলী কম, ডিএনএ বেশি। আমরা সবসময় বলেছি যে ইউ মানে হচ্ছে ভালো, যে কোনো কিছুর ভালোই হচ্ছে ইউ। তাহলে ডিএনএ বেশি বেশি থাকাটাই তো ভালো। আমার তো কুণ্ডলী দিয়ে কোনো কাজ নাই, আমার কাজ কি? আমার কাজ হচ্ছে ডিএনএ দিয়ে। তাহলে ডিএনএ বেশি বেশি থাকাটাই ভালো, এইভাবে মনে রাখবা। তাহলে ইউক্রোমাটিনে ডিএনএ বেশি থাকে, ডিএনএ বেশি মানে কি? কুঞ্চন কম। তাহলে এই একটা মনে রাখবা, অপোজিটটাই হচ্ছে হেটারোক্রোমাটিন। তাহলে দেখবা ভুল হচ্ছে না, ঠিক আছে? তাহলে ইউক্রোমাটিন গেল, হেটারোক্রোমাটিন গেল। এরপরে আমরা আরেকটু জুম করব এটাকে। যদি আরো জুম করি, আমরা এটাকে যদি আরো জুম করি, এটাকে আরো জুম করলে আমরা কি দেখতে পাবো? দেখতে পাবো ডিএনএ, সাপোজ এটা হচ্ছে ডিএনএ, আর কিছু প্রোটিন দেখতে পাবো। এটা হচ্ছে সাপোজ প্রোটিন, আবার ডিএনএ, প্রোটিন, ডিএনএ, প্রোটিন। এই প্রোটিনগুলোকে বলে হচ্ছে হিস্টোন প্রোটিন। প্রোটিনগুলো হচ্ছে হিস্টোন প্রোটিন। আর যেহেতু ডিএনএ গুলো কি করছে, এই প্রোটিনগুলোকে লিংক করছে, এই জন্য এটাকে বলে হচ্ছে লিঙ্কার ডিএনএ। তাহলে এই ছিল ক্রোমাটিন। ক্রোমাটিনের ভেতরে ইউক্রোমাটিন দেখলাম, হেটারোক্রোমাটিন দেখলাম। তারপরে আবার যদি এটাকে আমরা আরো জুম করি, তাহলে এটার ভিতরে কি দেখতে পাবো? এটার ভিতরে এই যে তন্তু দেখতে পাবো। তন্তুটা হচ্ছে কি? ডিএনএ। ডিএনএ এর সাথে সাথে এরকম প্রোটিন দেখতে পারবো। এটা রাসায়নিক গঠনের সময় যে আমরা আবার দেখবো, পরে আমরা রাসায়নিক গঠন পড়বো, তখনও দেখবা যে ডিএনএ আছে, সাথে কিছু প্রোটিন আছে। কি প্রোটিন? এগুলো হচ্ছে হিস্টোন প্রোটিন। তাহলে হিস্টোন প্রোটিন, এবং সেগুলোকে সংযোগ করে রাখতেছে ডিএনএ। এখন এটাকে যদি আরো জুম করি,
আরো জুম করলাম, আরো জুম করলে তখন আমরা পাবো ওই যে ডিএনএ এর যে ডাবল হেলিক্স মডেল আমরা যেটা সবসময় দেখে আসি, সেই ডিএনএ এর মডেল কিন্তু আমরা এখান থেকে যদি আরো জুম করি তাহলে পেয়ে যাব। তাহলে দেখো জিনিসটা একটা চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করো, চোখ বন্ধ করো। যখন এটা নিউক্লিয়াস রেস্টিং অবস্থায় ছিল তখন জালের মতো ছিল, বিভাজনের সময় এটা ক্রোমোজোম হয়ে গেল। সেই ক্রোমোজোমের ভিতরে কি আছে, সেই ক্রোমোজোমের বাহুর ভিতরে আছে হচ্ছে ক্রোমাটিন। ক্রোমাটিনে দুই ধরনের তন্তু আছে, ইউক্রোমাটিন, হেটারোক্রোমাটিন। সেটাকে যদি আরো জুম করি ভেতরে দেখবো কি আছে, ডিএনএ আছে, প্রোটিন আছে, এবং সেটাকে আরো জুম করলে আমরা আলটিমেটলি ডিএনএ এর গঠন পাবো। এখন এই ডিএনএ এর গঠন নিয়ে আমরা আরো আলাদা ক্লাসই হবে। সো চিন্তা করো যে কত ম্যাসিভ এই জিনিসগুলো, বা কত বেশি মাইক্রোস্কোপিক্যালি আমরা চিন্তা করতেছি। সো এই গেল আমাদের ক্রোমাটিনের গঠন, ইউক্রোমাটিন, হেটারোক্রোমাটিন নিয়ে যত কথাবার্তা ছিল সব এগুলো অলরেডি আমাদের বলা হয়ে গেছে। এইবার আমরা একটু ছোট করে জাস্ট এই ভৌত গঠনের উপর ভিত্তি করে ক্রোমোজোমের যে প্রকারভেদ আছে সেই প্রকারভেদটা দেখব। দেখো ক্রোমোজোমের প্রকারভেদের মধ্যে আছে প্রথমেই অটোজোম অ্যান্ড সেক্স ক্রোমোজোম। এটা কিসের উপরে ভিত্তি করে? এটা হচ্ছে লিঙ্গ নির্ধারণের উপরে ভিত্তি করে। লিঙ্গ নির্ধারণের উপরে ভিত্তি করে মানুষের শরীরে আমাদের অটোজোম কয়টা? আমাদের অটোজোম হচ্ছে 22 জোড়া বা 44টা। এটা হচ্ছে আমাদের সব দেহের যে বাকি যত কাজকর্ম আছে, দেহের গঠন থেকে শুরু করে যে কোনো বৈশিষ্ট্য, এই সব বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে হচ্ছে এই অটোজোম। তাহলে অটোজোম আমাদের দেহে কত জোড়া? 22 জোড়া বা 44টা। বাকি যে এক জোড়া আছে, এক জোড়া, এই এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। সেটা কিরকম হতে পারে? এক্স এক্স হতে পারে বা হতে পারে এক্স ওয়াই। এখন এইটার গঠন কিরকম এইটাতেই ডিপেন্ড করে যে একটা মানুষের লিঙ্গ কিরকম হবে। সেইটার গঠন যদি এক্স এক্স হয় তাহলে কি হবে? তাহলে সে হবে ফিমেল। আর যদি এক্স ওয়াই হয় তাহলে সে হবে হচ্ছে মেল। এইসব নিয়ে আমরা জিনতত্ত্ব বিবর্তনে আরো অনেক কিছু পড়বো। সো আপাতত এইটুকু এখান থেকে জানলেই হবে। এর বাইরে আমরা যে সেন্ট্রোমিয়ার পড়েছিলাম, এই সেন্ট্রোমিয়ারের উপরে ডিপেন্ড করে কিছু ভাগ আছে। নেক্সট যে ভাগ করা হয়েছে সেই ভাগটা করা হয়েছে সেন্ট্রোমিয়ারের উপরে ভিত্তি করে। আমরা সেন্ট্রোমিয়ার কি অলরেডি পড়েছি। তো সেন্ট্রোমিয়ারের উপরে ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। একটা কি, একটা হচ্ছে সেন্ট্রোমিয়ারের সংখ্যা, আর একটা হচ্ছে সেন্ট্রোমিয়ারের অবস্থান। তাহলে সংখ্যা, প্রথমে আমরা আসি হচ্ছে সংখ্যার উপরে ভিত্তি করে। সাপোজ এটা হচ্ছে একটা ক্রোমোজোম এবং সেখানে একটাই সেন্ট্রোমিয়ার। তাহলে একটা সেন্ট্রোমিয়ার যদি হয় সেটাকে আমরা কি বলবো? মোনো মানে এক, তাহলে মোনোসেন্ট্রিক। একটা না থেকে এটা কি দুইটা থাকতে পারে, এক দুই। যদি দুইটা থাকে, ডাই মানে হচ্ছে দুই, তাহলে এটা হচ্ছে ডাইসেন্ট্রিক। যদি অনেকগুলো থাকে, অনেকগুলো, তাহলে সেটা কি পলিসেন্ট্রিক। আবার কিছু কিছুতে থাকে যে সুস্পষ্টভাবে কোনো সেন্ট্রোমিয়ার সেখানে পাওয়া যায় না, অস্পষ্ট সেন্ট্রোমিয়ার, সেটাকে বলে হচ্ছে ডিফিউজ। পুরোটাকে অস্পষ্টভাবে ছড়িয়ে থাকে, সেটা হচ্ছে ডিফিউজড। আর সাপোজ যে নাই, একদম জাস্ট সেন্ট্রোমিয়ার নাই, এটা কখন হতে পারে? দেখো এটা সাপোজ একটা মনোসেন্ট্রিক, কোষ বিভাজনের সময় এটা ভেঙে গেছে কোনো কারণে, বা কোনো কারণে যে কোনো সময় এটা ভেঙে গেছে, সাপোজ এই পার্টটুকু ভেঙে গেছে। তাহলে দেখ এখানে কি কোনো সেন্ট্রোমিয়ার আছে? তাহলে অন্য একটা ক্রোমোজোম থেকে যদি ভেঙে যায় কোনো পার্ট, সেটাতে কিন্তু কোনো সেন্ট্রোমিয়ার থাকে না। এটাকেই বলে কি অ্যাসেন্ট্রিক। তাহলে সংখ্যার উপর ভিত্তি করে কি কি? মোনো ডাই পলি ডিফিউজড অ্যাসেন্ট্রিক। ম্যাক্সিমামই হচ্ছে আমাদের মোনোসেন্ট্রিক, ম্যাক্সিমাম অধিকাংশই হচ্ছে মোনোসেন্ট্রিক। এর বাইরে দুইটা উদাহরণ মনে রাখতে হবে। ডাই হচ্ছে গম, ডাই গম, আর পলি হচ্ছে কলা। ডাই গম, পলি কলা। ডাইসেন্ট্রিক হচ্ছে গম আর পলিসেন্ট্রিক হচ্ছে কলা গাছ। বাকি অধিকাংশই হচ্ছে মোনোসেন্ট্রিক। তাহলে এটা ইজি আশা করছি যে সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী আমরা যে ভাগটা করলাম সেটা। নেক্সট সেন্ট্রোমিয়ারের অবস্থান। দেখো সেন্ট্রোমিয়ারের অবস্থানটা এমন, সেন্ট্রোমিয়ার হচ্ছে একদম মাঝে অবস্থিত। সাপোজ এটা হচ্ছে একটা বাহু, আমরা দুই ভাগে ভাগ করি না, আমরা এক ভাগে রাখছি। আগে কি এরকম দুই ভাগে ভাগ ছিল, আমরা সেটা এক ভাগে এখন দেখাচ্ছি, কোনো সমস্যা নাই। এই হচ্ছে দুইটা বাহু। দেখো দুইটা বাহু কি একদম সমান না? দুইটা বাহু একদম সমান, সেন্ট্রোমিয়ারটা মাঝে, দেখতে ইংরেজি ভি এর মতো।
তাহলে সেন্ট্রোমিয়ার মাঝে দুইটা বাহু সমান, দেখতে ইংরেজি ভি এর মতো, এইটাকেই বলে হচ্ছে মেটাসেন্ট্রিক। মেটা মানে হচ্ছে মাঝে, মেটা মানে মাঝে, তাহলে মাঝে সেন্ট্রোমিয়ার, মেটাসেন্ট্রিক। এবার এটা মাঝ থেকে যদি আরেকটু সরে যায়, সাপোজ এইটা মাঝ থেকে আরেকটু সরে গেল, এটা তো এখানে রাখলাম, এরপরে আসো মাঝ থেকে একটু সরে, তাহলে এটা এখানে আসলো, এটা এখানে, এটা হচ্ছে এই বরাবর একটু সরে আসছে, পুরোপুরি কিন্তু সরে যায় নাই, তাহলে মেটা থেকে একটু সরেছে, তাহলে এটা হচ্ছে সাব মেটাসেন্ট্রিক। কি? সাব মেটাসেন্ট্রিক। মেটা থেকে একটু সরেছে মানে হচ্ছে সাব মেটাসেন্ট্রিক। দেখতে কিসের মতো? এল এর মতো, এই যে দেখো এল এর মতো দেখতে, হচ্ছে এল এর মতো, মেটাসেন্ট্রিক সাব মেটাসেন্ট্রিক। যদি হয় দুইটা অসমান এবং দেখতে জে এর মতো, এটাও অনেকটা এটার মতোই, বাট আরেকটু আসলে বড়, এই জিনিসটা একটু বাঁকানো, তাহলে এটাকেই বলে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। এটা হচ্ছে জে এর মতো, ইংরেজি জে এর মতো, এবং এটাকে বলে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। আর যদি এটা যাইতে যাইতে একদম প্রান্তে চলে যায়, তাহলে দেখো কিরকম হবে, এইরকম, এটা ছোট, প্রান্তে অল্প একটু, তাহলে একদম প্রান্তে যখন চলে যাবে, প্রান্ত কেন্দ্রিক যখন হবে, একদম প্রান্তে চলে গেলে কিসের মতো দেখতে? আই এর মতো না? তাহলে এটাকে বলা হচ্ছে টেলোসেন্ট্রিক। তাহলে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, এই চারটা হচ্ছে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী প্রকারভেদ। তাহলে এতক্ষণ আমরা কি জানলাম? এতক্ষণ আমরা একটা ক্রোমোজোমের ভৌত গঠন সম্পর্কে জানলাম। ভৌত গঠনের মধ্যে একটা ছিল হচ্ছে সেন্ট্রোমিয়ার। তো এই সেন্ট্রোমিয়ারের উপরে ভিত্তি করে কিভাবে ভাগ করা যায় সেটাও জানলাম। এবার আসো রাসায়নিক গঠন। রাসায়নিক গঠন অলরেডি আমরা অনেক কিছু পড়ে ফেলেছি। রাসায়নিক গঠনে অলরেডি অনেক কিছু পড়ে ফেলেছি। কি পড়েছি দেখো, ওই যে ক্রোমাটিন ছিল, ইউক্রোমাটিন ছিল, হেটারি ক্রোমাটিন ছিল, সেইটাকে যখন আমরা আরো বেশি যখন এটাকে আমরা মাইক্রোস্কোপিক্যালি দেখছিলাম, তখন কি পেয়েছিলাম? তখন পেয়েছিলাম হচ্ছে এখানে ডিএনএ লিঙ্কার বা যোজক, ডিএনএ পেয়েছিলাম, আর হিস্টোন প্রোটিন পেয়েছিলাম। হিস্টোন হচ্ছে ওয়ান টাইপ অফ প্রোটিন, হিস্টোন প্রোটিন। তাহলে এটা রাসায়নিক গঠনে ডিএনএ থাকবে, হিস্টোন প্রোটিন থাকবে, এই দুইটা তো থাকবে। এর বাইরেও আরো কিছু কিছু জিনিস থাকে। তাহলে কি থাকে আসো দেখি। ক্রোমোজোমের রাসায়নিক গঠনে কি থাকে? নিউক্লিক অ্যাসিড থাকে। নিউক্লিক অ্যাসিড দুই রকমের হতে পারে, ডিএনএ, আরএনএ, দুটোই থাকে এখানে। ডিএনএ থাকে, আরএনএ থাকে। আমরা কি দেখছিলাম? আমরা তো তন্তুটা দেখছিলাম, তন্তু ছাড়াও তো অনেক পার্ট আছে এটা, তাই না? তাহলে সেই সব জায়গাতে বা তন্তুর মধ্যেও থাকে হচ্ছে ডিএনএ আর আরএনএ। আমরা শুধু মেইন পার্টটুকু ওখানে দেখাইছিলাম। এরপরে কি থাকে? প্রোটিন থাকে। প্রোটিন থাকে হচ্ছে দুই রকমের। দেখো এই যে গঠন দিচ্ছে, এটা কি গঠন দিচ্ছে না? এটা এই প্রোটিন দিয়ে তো এটা গঠন হচ্ছে, প্রোটিন দিয়ে ডিএনএ দিয়ে গঠন হচ্ছে। তাহলে যেটা গাঠনিক প্রোটিন, যেটা গঠন দেয়, সেইটাই হচ্ছে হিস্টোন প্রোটিন। হিস্টোন হচ্ছে এটার গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। তাহলে হিস্টোন যদি গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, যেগুলো হিস্টোন না, নন হিস্টোন, সেগুলো কি হিসেবে কাজ করে? সেগুলো এনজাইম হিসেবে কাজ করে। তাহলে এখানে দুই ধরনের প্রোটিন থাকে, হিস্টোন প্রোটিন, নন হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন হচ্ছে ক্ষারধর্মী, এটা গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। নন হিস্টোন প্রোটিন গুলো হচ্ছে অ্যাসিডধর্মী, এটা এনজাইম হিসেবে কাজ করে। এখন হিস্টোন আছে হচ্ছে চার রকম, H1 2 3 4, হিস্টোন 1 2 3 4, এই দুইটাই হচ্ছে মেইন। তাহলে কি থাকে? নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন বা নিউক্লিয় প্রোটিন থাকে এখানে। নিউক্লিয় প্রোটিন দুইটাকে একসাথে কি বলে? নিউক্লিয় প্রোটিন, নিউক্লিক অ্যাসিড প্লাস প্রোটিন। এর বাইরে কিছু অল্প পরিমাণে ধাতব আয়ন থাকে। কি কি ধাতব আয়ন থাকে? ক্যালসিয়াম থাকে, আয়রন থাকে। ক্যালসিয়াম থাকে, আয়রন থাকে, আর কিছু এনজাইম থাকে, ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ, নিউক্লিওসাইড ট্রান্সফসফেটেজ। এগুলো হচ্ছে মাইনর উপাদান। কি কি? ধাতব আয়ন আর এনজাইম। মূল উপাদান হচ্ছে কি? মূল উপাদান হচ্ছে নিউক্লিয় প্রোটিন। নিউক্লিক অ্যাসিড হিসেবে থাকে ডিএনএ, আরএনএ, প্রোটিন হিসেবে থাকে হিস্টোন, নন হিস্টোন। হিস্টোন গঠন দেয়, হিস্টোন ক্ষারধর্মী, 4 প্রকারের হিস্টোন আছে, আর নন হিস্টোন এনজাইম হিসেবে কাজ করে, 500 রকমের নন হিস্টোন হতে পারে। এবার ক্রোমোজোমের কাজ কি? ক্রোমোজোমের কাজ আশা করতেছি আমরা সবাই জানি। ক্রোমোজোমের কাজ হচ্ছে
বংশগতির ধারক ও বাহক। অলরেডি বলেই ফেলছি, এটা বংশগতি বৈশিষ্ট্য ধারণ করে, পরবর্তী জেনারেশনে বহন করে। কোষ বিভাজন, এখন কোষ বিভাজিত হচ্ছে, সেই সময় যদি ক্রোমোজোম বিভাজিত না হয়, ওই যে দেখলাম সেন্ট্রোমিয়ার ব্যতীত পুরোটা বিভাজিত হয়ে গেছে, বিভাজন যদি না হয়, কোষের বিভাজন কখনো হতো না কিন্তু। তাহলে কোষ বিভাজনে কাজ করে, ডিএনএ ধারণ করে, জিন ধারণ করে, আরএনএ ধারণ করে, এবং সেই ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, জীবের লিঙ্গ নির্ধারণ করে। আমরা সেক্স ক্রোমোজোম দেখেছি, সেটা কি করে? জীবের লিঙ্গ নির্ধারণ করে। তাহলে এই সবই হচ্ছে এই ক্রোমোজোমের কাজ। ক্রোমোজোমের কাজ আলাদা বা হচ্ছে আউট অফ দ্য ওয়ার্ল্ড কিছুই নাই। অলরেডি আমরা যেগুলো জানি সেই সব জানা পরিচিত, চেনা পরিচিত সবকিছু হচ্ছে ক্রোমোজোমের কাজ। সো এই হচ্ছে, এর বাইরে আমরা নেক্সট ক্লাসে আমরা যখন আরেকটু পড়বো, এখানে কিছু কিছু ওয়ার্ড আছে, যে মাস্টার মলিকিউল কাকে বলে, ব্লুপ্রিন্ট কাকে বলে, যে ধারক ও বাহক এক এক জায়গায় এক এক রকম দেয়, এগুলো নিয়ে তোমাদের অনেক কনফিউশন হয়। সো চিন্তা করার কিছু নাই, আমরা আগে পড়ি, আমরা আগে জানি কোনটা কি, তারপরে কাকে কি বলে সেটা আমরা জানবো। আমরা তো অলরেডি ক্রোমোজোমটা খালি পড়ছি, আমরা কিন্তু ডিএনএ, জিন এগুলো তো এখনো যাই নাই। তো তার আগেই যদি আমি তোমাদেরকে এগুলো বলা শুরু করি, তাহলে একটু হ্যাপাজার্ড লাগবে। সো এই জন্য আমরা ওই টার্মগুলো সব শিখবো, প্রত্যেকটা টার্মিনোলজি শিখবো যে কোনটাকে কি বলা হয়, বাট একটু পরে, আগে বেসিকগুলো আমরা হচ্ছে জেনে নিই। আপাতত একটাই, বংশগতির ধারক ও বাহক বলা হয় হচ্ছে ক্রোমোজোমকে। এইটা মনে রাখবো সবসময়, আনসার হবে হচ্ছে কি ক্রোমোজোম। আজকে আমরা কি পড়লাম? আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট দুইটা টপিক, নিউক্লিয়াস আর ক্রোমোজোম কভার করলাম। ক্রোমোজোম আসলে পড়া মাত্র শুরু হলো। ক্রোমোজোমের মধ্যে এখন এই যে আমরা রাসায়নিক গঠন বা ভৌত গঠন, একদম সূক্ষ্ম গঠনের মধ্যে যে কি দেখেছি, ডিএনএ দেখেছি না, আরএনএ দেখেছি। এই নেক্সট আমরা কি পড়বো? ডিএনএ এর গঠন পড়বো, আরএনএ এর গঠন পড়বো। ডিএনএ এর গঠন পড়তে যে আবার কি পাবো? সেখানে আমরা জিন পাবো, কোডন পাবো, অ্যান্টিকোডন পাবো। সো এই সব কিছু আমরা পড়বো। তাহলে চিন্তা করো, একটা আমরা পড়া শুরু করেছিলাম একটা কোষ থেকে, সেই কোষের মধ্যে নিউক্লিয়াস পড়লাম, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিন জালিকা ছিল, সেই জালিকার মধ্যে তার আবার মাইক্রোস্কোপিক গঠনের মধ্যে ছিল ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন ছিল, সেই ক্রোমাটিনের মধ্যে আছে প্রোটিন এবং ডিএনএ, সেই ডিএনএ এর ভেতরে আবার কি আছে সেটা আমরা পরবর্তী ক্লাসে জানবো। সো আসলে হিউজ একটা জিনিস, এগুলো যদি চিন্তা করতে না পারো বা যদি হচ্ছে ভিজুয়ালাইজ করতে না পারো, জিনিসটা যদি মাথার মধ্যে বসাইতে না পারো যে কোথা থেকে কোথায় যাচ্ছি, তাহলে বোঝাটা কিন্তু কষ্টকর। আশা করতেছি এইভাবে যদি তোমরা সিরিয়ালি ধাপে 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 পড়তে থাকো, তাহলে আমরা আশা করতেছি যে আমরা এই জিনিসটা মোটামুটি বুঝে ফেলতে পারবো যে কোনটার পরে কি হচ্ছে। তো নেক্সট ক্লাসে আমরা বাকি পার্টটা পড়বো, ডিএনএ আরএনএ এর গঠন যা যা আছে সবকিছু আমরা পরের ক্লাসে পড়বো। আপাতত আজকের ক্লাস থেকে তোমাদের বাড়ির কাজ হচ্ছে নিউক্লিয়াসের যে গঠন, সেই গঠনের ছবি প্লাস এই যে ক্রোমোজোমের গঠনের ছবি, এই দুইটা গঠনের ছবি হচ্ছে তোমরা প্র্যাকটিস করবা এবং গ্রুপে দিবা অবশ্যই, কারণ কোনো ভুল হইলে তো সেটা আমাদের কারেকশন করা লাগবে। তো এই জন্য তোমরা যা যা প্র্যাকটিস করবা সেই সব কিছু কিন্তু গ্রুপে অবশ্যই দিবা। আর একটা ডিসক্লেমার, সেটা হচ্ছে প্র্যাকটিস কিন্তু কখনো বই দেখে দেখে করা যাবে না। বই দেখে করলে তো ঠিক হবে, বই দেখে করার সাথে প্র্যাকটিস না, সেটা হচ্ছে কপিং। সো আমরা অবশ্যই কপি করব না। আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।